এলাকার গণ্যমান্য ব্যক্তি এবং যারা এখানে আজকে উপস্থিত হয়েছেন সবাইকে আমি কৃতজ্ঞতা জানিয়ে আমি আমার বক্তব্য শুরু করছি। বিসমিল্লাহির রহমানির রহিম। তো প্রথমেই আমি বলছি কেন আজকের এই সংবাদ সম্মেলন। এখানে রাজনীতিতে আমার অবস্থান এবং রাজনৈতিক দর্শন ব্যাখ্যা করার জন্য, এবং সাংবাদিকরা হচ্ছে সমাজের দর্পণ স্বরূপ। তাদের সচেতনতায় একটা সমাজ বা দেশ উন্নত হয়ে গড়ে ওঠে। বিগত ফ্যাসিবাদ সরকারের সময় কিছু সাংবাদিকের নেগেটিভ রোলের কারণে এই ফ্যাসিবাদ তাদের অবস্থানকে শক্ত করতে পেরেছিল। তো আমি সাংবাদিক ভাইদের প্রতি অনুরোধ করব যে তারা যেন সত্যটা প্রকাশ করেন এবং তারা যেন অকুতোভয় চিত্তে এই আমাদের এলাকার যে সমস্যাগুলো আছে, রাজনৈতিক সমস্যা আছে, সামাজিক সমস্যা আছে, অর্থনৈতিক সমস্যা আছে, সেগুলো যেন সত্যনিষ্ঠভাবে উপস্থাপন করেন। তাহলে আমাদের এই এলাকার উন্নয়ন সাধিত হবে। প্রথমেই আমি বলছি আমার রাজনৈতিক অবস্থান সম্পর্কে। কেন এটা বলার কিছু কারণ আছে, আমি পরে বলবো। তো তার আগে আমি আমার জীবন একটি সংক্ষিপ্ত আকারে প্রকাশ করছি। আমার শৈশব কেটেছে সেই মুজিব কোর্ট, কালোবাজারি, রক্ষী বাহিনীর অত্যাচারের গল্প শুনে। তারপরে আমি যখন কৈশোরে পদার্পণ করলাম তখন এখনও আমার মনে আছে, সাদা কালো টিভিতে দেখতাম, পেপারে দেখতাম যে একজন লোক আসলেন যিনি কালো চশমা পরে সেই সাধারণ মানুষের কাছে যান, হাটে মাঠে যান এবং সাধারণ মানুষের কথা বলেন, উন্নয়নের কথা বলেন, উৎপাদনের কথা বলেন। তিনি আমাদের শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান। তাকে ধারণ করে আমি ক্যাডেট কলেজে গেলাম যে তার মতো একজন সেনাবাহিনীর অফিসার হব এবং নেতা হব। সেই চেতনাকে ধারণ করেই আমি আর্মিতে ছিলাম, ভালোভাবেই চাকরি করছিলাম। 2009 সালের 25শে ফেব্রুয়ারি যখন বিজিবি দিয়ে সেনাবাহিনীর ভিতরে আঘাত করা হলো, তখনই আমি সেই চেতনা নিয়ে আমি শেখ হাসিনা বা তৎকালীন ফ্যাসিবাদ বা আওয়ামী সরকারের বিরুদ্ধে দাঁড়িয়েছি। 26শে ফেব্রুয়ারি আমি পিলখানায় মুখ করতে চেয়েছি এবং পরবর্তীতে আমরা সেনাবাহিনীতে যারা দেশপ্রেমী অফিসার ছিলাম তারা এই ফ্যাসিবাদ বা আওয়ামী লীগের এই অত্যাচার বা সেনাবাহিনী এবং দেশকে ধ্বংস করার যে চক্রান্ত, সেই চক্রান্তের বিরুদ্ধে দাঁড়িয়েছিলাম বলে 2012 সালে আমাকে অভ্যুত্থানের আসামি হিসাবে, শেখ হাসিনার উৎখাতে অভ্যুত্থানের আসামি হিসাবে আমাকে কোর্ট মার্শালে নিয়ে যাওয়া হয়। এই সমস্ত কোনো মিথ্যা কথা না। এই যে সভাপতি সাহেব আছেন, উনি কাগজ দেখতে পারেন, আমি ওনার সামনে কাগজগুলো উপস্থাপন করছি। তো আমি এরপরে যখন আমার সেনাবাহিনীতে প্রমোশন দেওয়া হলো না, তখন আমি আবার চাকরি থেকে অবসর নিয়ে আমি ট্রাস্ট ব্যাংকে চাকরি নেই এবং জুলাই মাসের 18 তারিখে আমি ফ্যাসিবাদ বিরোধী আন্দোলনে অংশগ্রহণ করি। 3 লাখ টাকা বেতনের চাকরি পেতাম। তো তারপরে আমাকে সেই চাকরিও ত্যাগ করতে হয় বা ত্যাগ করতে বাধ্য হই। তো এই হিস্ট্রিগুলো বললাম কারণ অনেক ক্ষেত্রে আমি যখন রাজনীতিতে পদার্পণ করেছি, অনেক ক্ষেত্রে বলা হয় যে আমি কি জুলাইয়ের পরে ওই মধু খাওয়া দুধের মাছি কিনা। তো আমার যে ত্যাগ, 2012 সাল থেকে অভ্যুত্থানের আসামি হিসেবে আমার প্রমোশন, আমার চাকরি সবকিছু নষ্ট হয়ে আসা, জুলাই আন্দোলনে অংশগ্রহণের ফলে আমি যে ত্যাগ করেছি, চাকরি আরেকটা আমি হারিয়েছি। তো এই ত্যাগের মূল্য যদি আমি ধরি তাহলে তো আমি বলতে পারি যে শেখ হাসিনা বিরোধী বা জাতীয়তাবাদী যে চেতনাকে ধারণ করে সেই 2012 সাল থেকে আমি আন্দোলন করি বা আমি রাজনীতি করি জাতীয়তাবাদী চেতনাকে ধারণ করে। তারও আগে যদি বলি সেই ক্যাডেট কলেজে যাওয়া থেকে আমি সেই চেতনাকে ধারণ করি। অনেকে বলেন যে আমি জুলাইয়ের পরে এই আন্দোলনে জয়েন করেছি বা এই রাজনীতিতে জয়েন করেছি, বাট না, আমি 18 জুলাই থেকে ফ্যাসিবাদ বিরোধী আন্দোলনে ছিলাম, সেনাবাহিনীতে ছিলাম এবং তারপরে আমি রাজনীতিতে আমার চেতনা থেকে আমি জয়েন করেছি। এবং আমি যে রাজনীতি করি সেটা হচ্ছে শহীদ জিয়াউর রহমানের রাজনীতি। সেই রাজনীতির গবেষণাপত্র এবং জাতীয়তাবাদী যে চেতনা, আজকাল যে জাতীয় কিছু লোকের কর্মকাণ্ডের জন্য জাতীয়তাবাদী রাজনীতির যে একটা ব্র্যান্ডিং হয়েছে, নেগেটিভ ব্র্যান্ডিং, সেই ব্র্যান্ডিংটা কি
বিএনপি মানেই হচ্ছে চাঁদাবাজ, বিএনপি মানেই হচ্ছে জঙ্গি, বিএনপি মানেই হচ্ছে যে অন্যের ভূমি বা অন্যের দালান দখল করার রাজনীতি। এটা জাতীয়তাবাদী চেতনা বা শহীদ জিয়ার রাজনীতি না। আমরা সেই ছোটবেলায় যে দেখেছি যে ওই যেটা বললাম যে কালো চশমা পরে ঘর্মাক্ত গেঞ্জি নিয়ে হাঁটতে হাঁটতে সাধারণ মানুষের কাছে যাওয়া, সাধারণ মানুষের উন্নয়নের কথা বলা, সাধারণ মানুষের দুঃখের কথা বলা এবং সাধারণ মানুষের কাছে যে তার সমস্যা শুনে সেই সমস্যার সমাধান করা, এটাই হচ্ছে বাংলাদেশি জাতীয়তাবাদ এবং শহীদ জিয়ার নেতৃত্বের রাজনীতি। আমি সেই রাজনীতি করি। সেই রাজনীতি করতে গিয়ে আমি যে বাধার সম্মুখীন হই সেটাই আজকে এখানে প্রেস করা। যেটা হয়েছে যে আমি যে রাজনৈতিক গবেষণাপত্র করেছি এটা তারেক ভাইয়ের কাছে আছে। উনি জুলাইয়ে এসে এটার অ্যাপ্রুভাল দিতে চেয়েছিলেন, উনি এখন দেরিতে আসবেন। দেরিতে আসার পরে ওনার কাছে এটা প্লেস করা হবে এবং উনি যদি এটার এই ধারার রাজনীতি নিয়ে আমাকে রাজনীতি করতে বলেন তাহলে আমি এই রাজনীতিতে তার সাথে তার নির্দেশনা অনুযায়ী আমি কাজ করব। এবং উনি যদি বলেন যে না, এই শহীদ জিয়া এবং বাংলাদেশি জাতীয়তা রাজনীতি পুনরুত্থান বা প্রসারে যে কারণে এই গবেষণাপত্রটি করা আছে, তো পুনরুত্থানে যদি উনি আমাকে রাজনীতি করতে বলেন, আলাদাভাবে করতে বলেন এবং যদি রাজনৈতিক এই এমপি মন্ত্রী এই পদের রাজনীতি না করে উনি যদি শুধু জাতীয়তাবাদী চেতনাকে ধারণ করে রাজনীতি করতে বলেন, আমি সেটাই করব। তো এটা ছিল আমার রাজনৈতিক দর্শনের কথা। এবং আমি এই এলাকায় রাজনীতি করতে এসে যে ধরনের সমস্যা ফেস করি, অনেক সময় মিটিং মিছিল বা এগুলোতে বলা হয় যে না, তার কাছে কেন যাবে, সে কি বিএনপির কেউ কিনা। বিএনপির আমার সদস্য পদ আছে 2016 সালে, যখন অভ্যুত্থানের পর আমি বিদেশে চলে যেতে চেয়েছিলাম তখন আমি প্রথম এই জাতীয়তাবাদী দলের বা বিএনপির একটা সদস্য পদ নেই। পরবর্তীতে যখন যাওয়া হয়নি তখন আমার সদস্য পদ কিন্তু নবায়ন করা হয়েছে এবং এই সদস্য পদ এখানে আমি দাখিল করছি। তাহলে আমি কেন বিএনপির কেউ না? অবশ্যই আমি বিএনপি। এবং এই বিএনপির যে চেতনা বা জাতীয়তাবাদী চেতনা যেটা আদর্শ সেটা আমি ধারণ করি, এটা কেন্দ্রের লোকজন জানে। কিন্তু আমার এখানে এসে রাজনীতি করতে গেলে যেটা হয় যে জেলা কমিটি বা জেলা যে নেতৃবৃন্দ আছে তারা হয়তো বা সেটাকে আমাকে সেভাবে আমন্ত্রণ করেন না বা সেভাবে আমাকে তারা গ্রহণ করেন না। এই প্রতিবন্ধকতা আমি ফেস করি। বাট আমার সম্পর্কে যে নেগেটিভ কথাগুলো বলা হয় সেগুলো আমি আজকে ক্লিয়ার করে দিয়ে গেলাম। কারো যদি কোনো সন্দেহ থাকে তারা আমার সদস্যপদ দেখতে পারেন। 2012 সালে আমি শেখ হাসিনা বা ফ্যাসিবাদের বিরুদ্ধে আন্দোলন করে কিভাবে আমি এফেক্টেড হয়েছি বা ক্ষতিগ্রস্ত হয়েছি, জুলাইয়ের 18 তারিখে আমি আন্দোলনে যে কিভাবে ক্ষতিগ্রস্ত হয়েছি সব কিছু এখানে আছে। এবং আমার একটি গবেষণাপত্র শহীদ জিয়াউর রহমান সম্পর্কে এবং বাংলাদেশি জাতীয়তাবাদ সম্পর্কে, সেটা এখানে আমি সবার সামনে পেশ করছি, সবাই দেখতে পারেন। এবং আমি 1992 সালে শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানকে যে চেয়ারে এনে বসানো হয়েছিল, টু ফিল্ড রেজিমেন্ট আর্টিলারি, আমি সেই ইউনিটের অফিসার এবং সেই চেয়ারটা এখনো আমার কাছে আছে। সেই চেয়ারকে আমি ধারণ করি, সেই চেয়ারের চেতনাকে আমি ধারণ করি, যে চেয়ারে বসে শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান সারা বাংলাদেশের ইতিহাস ঘুরিয়েছিলেন। এবং এখানে সিপাহী জনতার যে মিলনের মাধ্যমে যে বাংলাদেশি জাতীয়তাবাদের উন্মেষ হয়েছিল সেই চেতনাকে আমি ধারণ করি। এই চেয়ারটি তারেক জিয়া ভাই যখন দেশে আসবেন তাকে আমি প্রদান করব এবং তার হাতে আমি এই চেয়ারটি সমর্পণ করব। আমি সেই 92 সাল থেকে সেই চেতনাকে ধারণ করি। এবং আমি এলাকায় যে কমিটি করেছি, একজন রিটায়ার্ড সোলজার, একজন রাজনীতিবিদ এবং একজন ইউনিভার্সিটির ছাত্র, এই তিনজন নিয়ে আমি আমার রাজনৈতিক কর্মকাণ্ডের কমিটি করেছি। কেন? ওই যে সিপাহী জনতার সম্মিলনে বাংলাদেশি জাতীয়তাবাদের উত্থান হয়েছিল। এবং একজন ইউনিভার্সিটির ছেলে কেন দরকার? আগামী প্রজন্ম কিন্তু সেই শহীদ জিয়াউর রহমানের জাতীয়তাবাদ, বাংলাদেশি জাতীয়তাবাদ বা তার নেতৃত্ব সম্পর্কে জানে না। সেই ভার্সিটির একজন ছেলে থাকলে সেই চেতনাকে বিভিন্ন জনের কাছে উত্থাপন করতে পারবে। এখন এই এলাকায় আমার রাজনীতি কি? শুধু এমপি এবং মন্ত্রী হওয়ার রাজনীতি? রাজনীতির উদ্দেশ্য কি শুধু এমপি এবং মন্ত্রী হওয়া? সেটা কোনোদিনও রাজনীতির উদ্দেশ্য হওয়া উচিত না। রাজনীতির উদ্দেশ্য হওয়া উচিত এলাকার উন্নয়ন, সাধারণ মানুষের উন্নয়ন এবং মানুষের ভাগ্যের উন্নয়ন। সেই জন্য আমি 7টি অর্থনৈতিক কর্মকাণ্ড নিয়ে আমি
কার্যক্রম এবং আমার সেই অর্থনৈতিক কর্মকাণ্ডের মাধ্যমে রাজনীতি, যেটা শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান বলে গিয়েছিলেন, উৎপাদনের রাজনীতি, উন্নয়নের রাজনীতি, সেই রাজনীতি আমি আমার এলাকায় ছড়িয়ে যেতে চাই। এই 7 দফা অর্থনৈতিক কর্মকাণ্ডের মধ্যে একটা হচ্ছে আমাদের এই যে জমি, সারিয়াকান্দির চরের জমি যে জামালপুরে নিয়ে যাওয়া হয়েছিল, সেই জমি ফিরিয়ে আনা। 2014 সালে এই জমি মির্জা আজমের এগেন্সে কেউ কেস করতে রাজি হচ্ছিল না, ভয় পাচ্ছিল। আমি প্রথম রফিক চেয়ারম্যানকে সহ ঢাকায় যে 10,000 টাকা ফি দিয়ে সেই কেস করিয়েছিলাম, সেই জমি ফিরিয়ে আনা। 2 নাম্বার হচ্ছে 100 মেগাওয়াট সোলার পাওয়ার প্রজেক্ট এই এলাকায় প্রতিষ্ঠা করা, যেটার জন্য 900 বিঘা জমি সার্ভে করা হয়েছে চাইনিজ টিম দিয়ে। আমার কাছে সেই পেপারও এই মোবাইলে আছে, আমি সাংবাদিক ভাইদের দেখাবো। এই সোলার পাওয়ার প্রজেক্ট এই এলাকায় স্থাপন করা। 3 নাম্বার হচ্ছে আমাদের এলাকায় বলা হয় নদী একটা সমস্যা, কিন্তু আপনারা ইতিহাস পড়ে দেখেন সমস্ত উন্নত বন্দর নগরী সব হচ্ছে নদীর তীরে। তাহলে নদী আমাদের দেশে সমস্যা হবে কেন? আমাদের এলাকায় নদী কেন সমস্যা হবে? নদী সমস্যা যদি বোল্ডার ফেলার কাজে এবং লাভের জন্য হয়, তাহলে এই সমস্যাই থেকে যাবে। বাট একমাত্র রিভার ট্যুরিজমের মাধ্যমে আমরা আমাদের অর্থনীতিকে পরিবর্তন করে ফেলতে পারি। এই রিভার ট্যুরিজম হচ্ছে আমার 3 নাম্বার অর্থনৈতিক কর্মকাণ্ড। তারপরে হচ্ছে মরিচ এবং আলু, এটা হচ্ছে আমাদের এলাকার সিগনেচার ক্রপ বা প্রধান শস্য। এই শস্য ভিত্তিক ইন্ডাস্ট্রিয়ালাইজেশন বা শিল্পায়ন যদি হয়, তাহলে এলাকার অর্থনৈতিক কর্মকাণ্ড সচল হবে এবং এলাকার যারা শিক্ষিত ছেলেপেলে আছে তাদের চাকরির সংস্থান হবে। তো এটা হচ্ছে আমার 4 নাম্বার অর্থনৈতিক কর্মকাণ্ড। 5 নাম্বার হচ্ছে এলাকায় আপনি নদী বন্দর এবং নদী ভাঙন রোধে যে কর্মকাণ্ড নেওয়া উচিত, সেটা কিভাবে নেওয়া হচ্ছে আমি জানি না। বাট নদী বন্দর প্রতিষ্ঠার জন্য আমি কমোডর আরিফের অফিসে গিয়েছিলাম, আধা ঘন্টা চা খেয়ে আমি এটা নিশ্চিত করে এসেছি, সে পোস্টিং যাওয়ার আগে এমনভাবে অর্থায়ন করে যাবে, এমনভাবে ব্যবস্থা নিয়ে যাবে যাতে এই নদী বন্দর প্রতিষ্ঠাটা আর কখনো ব্যর্থ না হয়, যেন এটা প্রতিষ্ঠিত হয়। এটা হচ্ছে আমার 5 নাম্বার প্রজেক্ট। 6 নাম্বার প্রজেক্ট হচ্ছে এলাকায় নদীভিত্তিক একটি গবেষণা কেন্দ্র বা বিশ্ববিদ্যালয় স্থাপন, এবং যেটাতে একটা শর্ত থাকবে যে যারা নদী এলাকায় ছোটবেলা থেকে বড় হয়েছে, যাদের নদীভিত্তিক অভিজ্ঞতা আছে, তারা সেখানে ভর্তি হওয়ার জন্য অগ্রাধিকার পাবে। এটা রং কিছু না, এটা বিদেশেও বিভিন্ন ভার্সিটিতে আছে, যাদের অভিজ্ঞতা থাকে তাদেরকে প্রায়োরিটি দেওয়া হয়। তো এইটা যদি প্রতিষ্ঠিত হয়, তাহলে কি হবে? আমাদের এলাকার লোকজন এই বিশ্ববিদ্যালয়ে ভর্তি হতে অগ্রাধিকার পাবে। এবং আমি জানি অনেক ছেলেপেলে আমার কাছে ফোন করে ভার্সিটিতে ভর্তি হওয়ার আগে, বাট এই নদীভিত্তিক বিশ্ববিদ্যালয় যদি স্থাপিত হয়, তাহলে এই সমস্যাটার সমাধান হবে। এটা হচ্ছে আমার 6 নাম্বার অর্থনৈতিক বা উন্নয়নমূলক কার্যক্রম। আর 7 নাম্বার যেটা হচ্ছে সামগ্রিকভাবে এখানে আপনার কর্মসংস্থানের ব্যবস্থা করা। এই 6টা অর্থনৈতিক কার্যক্রমের মাধ্যমে আমি রাজনীতি করি, এবং এই রাজনীতি কোনো এলিয়েন রাজনীতি না। এই রাজনীতি বাংলাদেশি জাতীয়তাবাদ থেকে বিচ্যুত করা রাজনীতি না। শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান যেরকম গ্রামে গঞ্জে যে উন্নয়নের কথা বলেছেন, উৎপাদনের কথা বলেছেন, উন্নয়ন এবং উৎপাদনের মাধ্যমে উনি যে রাজনীতির কথা বলেছেন, সেই রাজনীতি বা সেই চেতনাকে ধারণ করে আমি এই রাজনীতি করি। তো এই রাজনীতিতে আমার যে বাধা বিপত্তি আসে, সেগুলো আমি সাংবাদিক ভাইদের কাছে উপস্থাপন করলাম। আপনারা আমার বিরুদ্ধে বা অনেক সময় দেখা যায় সামাজিক যোগাযোগ মাধ্যমে আমি কমেন্ট দেখি যে আপনি কয়দিনের রাজনীতিবিদ, আপনি কবে আসছেন, আপনি তো জুলাইয়ের পরে আসছেন, এই কি বলে দুধের মাছি হিসাবে। এই কথাগুলো কিন্তু এলাকার লোকজন জানে না, কারণ আমি এলাকার ছোটবেলা থেকে পড়াশোনা করিনি। আমি যদি বলি আমি পড়াশোনা করেছি এলাকার যোগ্য নেতৃত্ব হিসাবে আবির্ভূত হওয়ার জন্য, এই এলাকার নেতৃত্ব দেওয়ার জন্য আমি লেখাপড়া করেছি, বাইরে ভালো পরিমণ্ডলে বিদেশেও লেখাপড়া করেছি, প্রশিক্ষিত হয়েছে, তারপর আমি এসেছি এই এলাকার নেতৃত্ব দিতে। আমি সেই হিসাবে বলবো যে আমি এই এলাকার সুযোগ্য নেতৃত্ব দিতে পারবো বলে আমার আত্মবিশ্বাস আছে। আর যে সমস্ত মিথ্যা কথা, যে সমস্ত অপপ্রচার চালানো হয়, আমি সাংবাদিক ভাইদের কাছে অনুরোধ করব সেই অপপ্রচারগুলোর বিরুদ্ধে আপনারা যে সত্য আমি প্রমাণ
এখানে দাখিল করলাম, সেগুলো আপনারা বলবেন। আপনাদের সামাজিক দায়বদ্ধতা আছে, আপনাদের রাজনৈতিক দায়বদ্ধতা আছে, আপনাদের দেশের প্রতি দায়বদ্ধতা আছে সত্যকে তুলে ধরার জন্য। একজন মানুষ যদি প্রকৃত নেতৃত্ব, শহীদ জিয়ার নেতৃত্ব এবং বাংলাদেশি জাতীয়তাবাদের যে আদর্শ সেটাকে ধারণ করে প্রচার করতে চায়, তাকে সেই সুযোগ আপনাদেরকেই করে দিতে হবে। এবং যে অর্থনৈতিক কর্মকাণ্ডের কথা বললাম, সেই অর্থনৈতিক কর্মকাণ্ডের মাধ্যমে যদি আমি শেষ করে যেতে পারি সেই অর্থনৈতিক কর্মকাণ্ড সমূহ, তাহলে এমপি মন্ত্রী চেয়েও এই এলাকার লোকজন বলবে আমাদের একটা সৈল ছিল, সে কইরে দিয়ে দেখা দিয়ে গেছে। সেটাই আমার আত্মতৃপ্তি, সেটাই আমার রাজনীতি। আমি আর বেশি কিছু বলবো না। আপনাদের সবাইকে কৃতজ্ঞতা জানিয়ে আমি আমার বক্তব্য এখানে শেষ করছি। কারো যদি কোনো প্রশ্ন করার থাকে, যেহেতু এটা সংবাদ সম্মেলন বা প্রেস ব্রিফিং, আপনারা প্রশ্ন করতে পারেন আমাকে। কারো কোনো প্রশ্ন আছে? দেখেন, আপনি এর আগে তো আপনাকে এলাকায় দেখা যায়নি এরকম কথা।